আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজির একটি হাদিস, সেটা হচ্ছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক জাতিকে তাদের মুনাফিকেরা নেতৃত্ব দিবে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক জাতিকে তাদের মুনাফিকেরা নেতৃত্ব দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে উম্মতের সরলতার প্রতি ইঙ্গিত করেছেন যে তাদের মধ্যে তো কাপুরুষতা, অলসতা এবং ঈমানি দুর্বলতা সৃষ্টি হবেই। উপরন্তু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মুনাফিক থাকায় জনগণের ঈমানকে তারা কখনোই তাজা হতে দেবে না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আমরা শঙ্কিত তা হচ্ছে 3 প্রকার মুনাফিক। আচ্ছা, 3 প্রকার মুনাফিকের মধ্যে প্রথমকে ওই মুনাফিক যে কোরআনে করিম উত্তম রূপে পড়ে, খুব ভালোভাবে পড়ে এবং সামান্যতম ভুল করে না। সে মুসলমানদের সাথে ধর্মীয় বিষয়ে বাক বিতণ্ডতা করে এবং বুঝাতে চায় যে সে সবচেয়ে বেশি জ্ঞানী। এর দ্বারা মানুষকে সে পথভ্রষ্ট করে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে আলেমদের পদস্খলন বা ভুল ফতোয়া। আর তৃতীয় হচ্ছে পথভ্রষ্টকারী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। 3 প্রকারে কি হচ্ছে যে খুব ভালো আলেম, যে তার সামান্যতম ভুলও হয় না এবং সে ধর্মীয় বিষয়ে অন্যান্য আলেমদের সঙ্গে সে তর্ক করে এবং এর মাধ্যমে সে মানুষকে পথভ্রষ্ট করে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি, সেই আলেম যে ভুল ফতোয়া দেয়, তার সুবিধা মতো ফতোয়া দেয় আর কি। আর তৃতীয় হচ্ছে পথভ্রষ্টকারী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মানে নেতা, সেসব নেতা যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে। আপনারা হয়তো মনে থাকতে পারে আপনাদের, আমি এটা ভিডিও করেছিলাম, হয়তো আপনারা জানেন যে নবীজি যখন মোটামুটি হুদায়বিয়া সন্ধি হয়ে গেছে এবং মক্কা বিজয়ের দ্বার প্রান্তে, মানে আর কয়েকদিন পরে নবীজি মক্কা জয় করবেন আর কি। সেই সময়ে নবীজি 3টা চিঠি লেখেন। ওই সময় যে সাম্রাজ্য যেগুলো ছিল, আপনার রোমান, পার্সিয়ান এবং হাফসি, যারা নাকি আফ্রিকার আর কি, আবিসিনিয়া। তো এই 3টাই প্রধান ছিল। সে কারণে সেই 3 রাষ্ট্রের প্রধান যারা ছিলেন তাদের কাছে নবীজি চিঠি পাঠান এবং তাদেরকে বললেন যে ইসলাম গ্রহণ করতে, অন্যথায় আপনার প্রজাদের গুনার জন্য আপনারাই দায়ী থাকবেন। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে এই যে তাদের আন্ডারে যেসব প্রজা আছে, তাদের যে প্রজাগুলো আছে, তারা যদি মনে করেন তারা যে ইসলাম গ্রহণ যদি না করে, তাতে ক্ষতিটা হবে কার? ক্ষতি হবে, সেটা দায়ভার সম্পূর্ণ যাবে সেই নেতার উপর, সেই রাজার উপর। তো এটার পরিপ্রেক্ষিতে যা হয় যে আপনার আবিসিনিয়ার রাজা নাজ্জাশী, যে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে, কারণ উনি আগেও মনে করেন মুসলমানদের সাহায্য করেছেন অনেকেও এখানে যে মাইগ্রেট করে চলে যাওয়ার পরে সেখানে ছিল অনেকে, তাদেরকে ধরে আনতে মক্কা থেকে মনে করেন আবু সুফিয়ানের দলবল গেছিল। তো সামনাসামনি যখন কথা হয় তখন বাদশাহ বুঝতে পারে যে এটা ঈসা আলাইহিস সালাম, উনি খ্রিস্টান ছিলেন, ঈসা আলাইহিস সালামের যে ধর্ম, তখন সেখানে বলা আছে যে নবী আসবে, শেষ নবীর কথা, এবং তিনি বুঝতে পারছেন যে এটি শেষ নবী।
তো তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন। আর সেম আপনার রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে যেটা হয়, আপনার তখন ব্যবসার কাজে আপনার আবু সুফিয়ান ইয়াতেই ছিল, সিরিয়াতে ছিল। তো যখন আপনার সিরিয়াতে আপনার রোমান বাদশাহ ডাইকা পাঠায় এবং সৌভাগ্যক্রমে তারই পায়, এবং তার কাছে যখন নবীজি সম্পর্কে জানতে চায়, এবং আবু সুফিয়ান তো মনে করেন তার প্ল্যান ছিল যে সে ইচ্ছা মতো নবীজির বিরুদ্ধে কথা বলবেন এবং রোমান সম্রাট দ্বারা কীভাবে নবীজিকে অ্যারেস্ট করানো যায় এই ব্যবস্থা করবেন। কিন্তু আলটিমেটলি রোমান সম্রাট যেসব প্রশ্ন করছেন সেসব প্রশ্নের উত্তর তার সত্য উত্তর দিতে হয়েছে, বাড়ায় বলার কোনো উপায় নেই। এবং তখন তিনি রোমান সম্রাট উনি বলছিলেন যে যদি আমার সামর্থ্য থাকতো আমি এখনই গিয়ে তার পা ধোয়া দিয়ে আসতাম, কারণ আমি বুঝতে পারতেছি উনি শেষ নেই, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তীতে আপনার মনে করেন রাজনৈতিক কারণে এবং অন্যান্য কারণে মনে করেন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, এবং পরবর্তীতে মুসলমানদের সঙ্গে মনে করেন একটার পর একটা যুদ্ধে হায়রা, প্রথমে সিরিয়াটি এসব এরিয়া হার, এবং শেষে মনে করেন তুর্কিদের কাছে তাদের বাইজেন্টের মানে আলটিমেটলি আপনার রোমান সাম্রাজ্য মনে করেন রোম বাদে বাকি সবটাই মুসলমান দখল করে আনে। আর পার্সিয়ান বাদশাহ খসরু নবীজির চিঠি ছিঁড়া ফেলায় এবং নবীজিকে অ্যারেস্ট করার জন্য দুজন লোক পাঠায়, এবং তাদের ফলে যা হয় সেটা হচ্ছে যে খসরু নিহত হন এবং তার ছেলের হাতে, এবং সেই ছেলে আপনার করে যে নবীজিকে যেন অ্যারেস্ট করা না হয় এবং কোনো রকম ডিস্টার্ব না করা। আচ্ছা, তো এখানে আমরা মূল যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা জাতি নেতৃত্ব দিবে কারা? মুনাফিকেরা। আচ্ছা, এটা হচ্ছে মূল বিষয়, মুনাফিকেরা প্রত্যেকটা জাতির নেতৃত্ব দিবে। আচ্ছা, এখন যেই বিষয়ে এই আলাপ, মূল বিষয়টাতে আসি। আপনার ইন্ডিয়ান স্টক মার্কেট ক্র্যাশ করছে, ইন্ডিয়ান স্টক মার্কেট ক্র্যাশ করছে, এবং সেখান থেকে মোটামুটি 30 লাখ কোটি রুপি মনে করেন বের হয়ে গেছে। 30 লাখ কোটি রুপি, অ্যামাউন্টটা চিন্তা করেন, 30 লাখ কোটি রুপি আপনার স্টক মার্কেট থেকে ভ্যানিশ হয়ে গেছে। যেরকম বাংলাদেশে হয়েছে 96 সালে একবার হয়েছিল শেষের দিকে, 96 নাকি না, হ্যাঁ 96-র দিকেই বোধ হয়, ওই সময় একবার। আর এই হচ্ছে 2004, 5, 6 এই সময় একবার। তো শেয়ার বাজারে যারা ইনভেস্ট করে কিংবা যারা এটার উপর ডিপেন্ডেড, তারা জানে যে একসঙ্গে এত বড় ক্র্যাশ হইলে এইসব ফ্যামিলিগুলো ডাইরেক্ট রাস্তা নেমে যাওয়ার মতো অবস্থা হয়। তো যেমন আমার এক ফ্রেন্ড, সে মনে করেন নিজে ব্যাংকার, সে 7-8টা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে মনে করেন টাকা তুইলা সে মনে করেন প্রচুর টাকা ইনভেস্ট করছিল শেয়ার বাজারে। তো পরবর্তীতে যখন মার্কেট ক্র্যাশ করে, বিশাল পরিমাণে অঙ্ক মনে করেন তার লোন হয়ে যায়, যেটা সে শোধ করতে তার ফ্ল্যাট বিক্রি করা লাগছে। তো অনেকেই ছিলেন যারা নাকি জায়গা জমি বিক্রি করে আইনা এখানে ইনভেস্ট করছেন, ধার দেনা করে তিনি অনেক ইনভেস্ট করছেন, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানেও সেম, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে যারা ইনভেস্ট করছে তারা। এখন কথা হচ্ছে এত টাকা বের হয়ে গেল, এবং এত টাকা বের হয়ে যাওয়ার পেছনে কারিগর কারা, একটা প্রশ্ন আসে। ঠিক আছে, আপনার মনে করেন
আগলি বার 400 সিট। তো রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্সে আইসা আপনার ইনভেস্টিগেশনের জন্য বলছেন, এবং উনি বলছেন যে এই বিষয়ে একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত, যে এর পেছনে কারা আছেন। হ্যাঁ, আপনি সেটা পিএম হইতে পারে, হোম মিনিস্টার হইতে পারে, বিজেপির কর্মকর্তারা হইতে পারে, ফরেন ইনভেস্টর হইতে পারে, এবং সেই সব লোকজন যারা নাকি এই পুরো ইয়াটার সঙ্গে জড়িত, সকলের বিরুদ্ধে আপনি ইনভেস্টিগেশন নিতে পারে। কারণ টাকাটা কিন্তু কম না, অনেক টাকা, এবং এর সঙ্গে সরাসরি মনে করেন আপনার হোম মিনিস্টার এবং পিএম দুজনই মনে করেন জড়িত। যেমন আপনার 18ই মনে করেন মে আপনার হোম মিনিস্টার অমিত শাহ সে পাবলিকদের বলছে যে শেয়ার কেন। পাবলিক ভাবছে যে আপনার বিজেপি তো আসতেছেই, তো শেয়ার কিনলে আলটিমেটলি তারা লাভবান হবে। আচ্ছা, ইভেন কি প্রধানমন্ত্রী হয়েও, পিএম হয়েও মনে করেন উনি নিজেও মনে করেন পাবলিকরা বলছেন যে তোমরা স্টক কিনো, শেয়ার কিনো। তো পাবলিক তো স্বপ্ন দেখতে ভালোই বাসে, এবং সাদাসিধা মানুষ যা বলে তাই বিশ্বাস করে। তারা মনে করেন ঘটি বাটি বিক্রি করে শেয়ারে মনে করেন ইনভেস্ট করছে। মনে করেন পিএম, তারপর হোম মিনিস্টার, এরা বলছে 4 তারিখে তারা রেকর্ড তৈরি করবে, এবং 4 তারিখে তারা রেকর্ড তৈরি করছে। বাজার থেকে 30 লাখ কোটি রুপি নাই হয়ে গেছে। এই হলো অবস্থা। তো এত বছর যাদের ভোটে তুমি সংসদে পিএমের সিট দখল করা ছিল, যে সাধারণ মানুষগুলা সরল বিশ্বাসে তোমারে একটা পজিশনে রাখছে যে তুমি তাদের জন্য কিছু করবা, শেষ মুহূর্তে যাওয়ার সময় আইসা তুমি পাবলিকের কাছ থেকে এতগুলা টাকা তুমি নিয়ে গেলা, মানে মরারে আরও মাইরা গেলা। ইন্ডিয়ার অ্যাকচুয়ালি ওদের অর্থনীতি কিন্তু খুবই খারাপ, বাংলাদেশ থেকেও খারাপ। আমরা বাইরে থেকে তো বুঝতে পারি না। বাংলাদেশের লাইফস্টাইল কিংবা অন্যান্য দিক থেকে ধরতে গেলে বাংলাদেশের মানুষ আল্লাহর রহমতে বহুত ভালো আছে, কিন্তু ইন্ডিয়ার অবস্থা কিন্তু এরকম না। ইন্ডিয়া একটা বড় দেশ, যে কারণে তাদের ইয়াটা বড় দেখায়, ফিগারটা অ্যামাউন্ট, মানে টাকার অ্যামাউন্ট ফিগারটা বড় দেখায়, কিন্তু ছোট দেশ হিসাবেও বাংলাদেশ কিন্তু অনেক ভালো অবস্থানে ছিল, আছে এবং আছে। মনে করেন রিজার্ভের যাই অবস্থা, আর এই দুর্নীতি যা করে এগুলা যদি মনে করেন জাস্ট 50%ও কমে যায়, 50%-এ আপনার যদি দুর্নীতি কমে যায়, তাহলেও বাংলাদেশের মনে করেন সাধারণ পাবলিকের খাওয়া পড়ার কোনো চিন্তা থাকবে না। খাওয়া পড়া তো অনেক দূরের বিষয়, তাদের জীবনযাত্রার মানই চেঞ্জ হয়ে যাবে। আর যদি 100% আপনার দুর্নীতি 100% বন্ধ করা যায়, অনলি 2 বছর, 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে বাংলাদেশ মনে করেন সাউথ এশিয়াতে তো এখনও তো হিসাবে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ধনী রাষ্ট্র, তারপরেও মনে করেন আমি বলবো যে এশিয়াতে
যে 10টা ধনী রাষ্ট্র যদি হয়, হিসাব করা হয়, তার মধ্যে একটা হবে বাংলাদেশ। বাংলাদেশ শুধু পারে না এই মনে করেন চোর চোরটা বাটপারে ওলেগা, এরা মনে করেন আগাইতে গেলেই পিছন দিক দিয়ে মনে করেন দেশটারে ধরে রাখে। একটা মানুষের কি মানে কত টাকা দরকার তার জীবনযাপনের জন্য, কিংবা তার ছেলে মেয়ে, তার 14 গোষ্ঠীর জন্য কত টাকা দরকার আমি বুঝি না। সে তো মানে একটা মানুষের দুর্নীতি করে যে পরিমাণ টাকা কামায়, সেই পরিমাণ টাকা যদি তার মাথায় উঠে দেওয়া হয়, সে তো ওই টাকা নিয়ে 2 কদম হাঁটতেও পারবে না। আমার খুব শখ আসলে যে এই দুর্নীতি করে যারা টাকা কামায়, তাদের সব টাকাগুলা মনে করেন 1000 টাকার একটা 1000 টাকার বান্ডিল করে সবগুলো বস্তায় বইরা তার মাথা তুইলা দিয়া বললি যে তুই টাকাগুলা নিয়ে বাসায় যা। অথবা যা টাকা মনে করেন দুর্নীতি করে যত টাকা আছে সবগুলো টাকা রাইখা তারে বলি যে তুই এখান থেকে যা পারোস নিতে সব মাথা করে নিয়ে তুই বাসায় যেতে পারবি, যেতে পারবি, যা নিতে পারোস লয়া যা, কোনো সমস্যা নেই। তো 330 কোটি রুপি, এটা সবাই জানে যে আদানি হচ্ছে আপনার বিজেপি পিএমের কেশিয়ার। তো তার যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো ধরতে গেলে চলেই হচ্ছে পিএমের আন্ডারে। সে ধরতে গেলে আবার ওই মানে কি বলা যায়, আদানির ব্রোকারও বিভিন্ন দেশে যায়, সে আদানির জন্য মনে করেন কাজকাম নিয়ে আসে। যেমন বাংলাদেশ থেকে ইলেকট্রিসিটি, হ্যাঁ, আদানির কাছ থেকে কিনাবে, মানে বাংলাদেশ কিনবে আদানির কাছ থেকে, এটা সে ব্যবস্থা করে দিয়েছে। এরকম মানে সে সব জায়গায় করছে। আপনার হচ্ছে আবহাওয়ার পোর্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই লিস্ট বহুত লম্বা লিস্ট। तो मैं तो फ़कीर आदमी हूँ, झोला लेके चला जाऊँगा। ফকির আদমি যে নাকি 1.5 কোটি টাকা কি 1.5 লাখ টাকা দামের চশমা পরে, অ্যামাউন্টটা উল্টাপাল্টা হতে পারে। তো যাই হোক, এইটুকুই ছিল আপনাদের বলার মতো। আল্লাহ রক্ষা করুক। আল্লাহ হাফিজ।